আমার আজকের পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। হুমায়ুন আহমেদের একটা বিখ্যাত রচনা হোটেল গ্রেভার ইন। গ্রেভার ইনে হুমায়ুন আহমেদের আমেরিকাবাসের সময়টাকে উনি সময়টাকে তুলে ধরেছেন। তার একটা পরিচ্ছদ হলো বাংলাদেশ নাইট। আমি আমার জীবনে বাংলাদেশ নাইট অসংখ্যবার পড়েছি। প্রথমবার পড়ে আমি যেভাবে আক্রান্ত হয়েছিলাম, এখন পড়ে ঠিক একই রকম ভাবে আক্রান্ত হই। এত মায়া ভরা লেখা আমি আমার জীবনে খুব কম পড়েছি। বদলে যাওয়া বাংলাদেশে আজ এই বিজয়ের দিনে কেন যেন আবার সেই লেখাটা নতুন করে পড়তে ইচ্ছে হলো। পড়ছি হোটেল গ্রেভার ইনের বাংলাদেশ নাইট পরিচ্ছদটি। ভোর 4টার সময় টেলিফোন বেজে উঠল। অসময়ে টেলিফোন মানেই রিসিভার না নেওয়া পর্যন্ত বুক ধড়ফড়। নির্ঘাত বাংলাদেশের কল। একগাদার টাকা খরচ করে কেউ যখন বাংলাদেশ থেকে আমেরিকায় কল করে, তখন ঘটনা খারাপ ধরেই নিতে হবে। নিশ্চয়ই কেউ মারা গেছে। 3বার রিং হবার পর আমি রিসিভার তুলে ভয়ে ভয়ে বললাম, হ্যালো। অপার থেকে ভারী গলা শোনা গেল, হুমায়ুন ভাই, খিচুড়ি কি করে রান্না করতে হয় জানেন? আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। টেলিফোন করেছে মোরহেড স্টেট ইউনিভার্সিটির মিজানুল হক, সেখানকার একমাত্র বাঙালি ছাত্র। অ্যাকাউন্টিংয়ে আন্ডার গ্রাজুয়েট কোর্স করছে। হ্যালো হুমায়ুন ভাই, কথা বলছেন না কেন? খিচুড়ি কি করে রান্না করতে হয় জানেন? না। তাহলে তো বিগ প্রবলেম হয়ে গেল। আমি চুপ করে রইলাম। মিজানুল হক হড়বড় করে বলল, কাচ্চি বিরিয়ানির প্রিপারেশন জানা আছে? আমি শীতল গলায় বললাম, কটা বাজে জানো? কটা? রাত 4টা। বলেন কি, এত রাত হয়ে গেছে? সর্বনাশ। করছিলে কি তুমি? বাংলাদেশের ম্যাপ বানাচ্ছি। আপনি ঘুমিয়ে পড়ুন হুমায়ুন ভাই, সকালে টেলিফোন করব। বিরাট সমস্যায় পড়েছি। মিজানুল হক খট করে টেলিফোন রেখে দিল। আমি বিছানা ছেড়ে উঠলাম। পার্কুলেটরে কফি বসিয়ে দিলাম। আমার ঘুমাবার চেষ্টা করা বৃথা। মিজানুল হকের মাথার ঠিক নেই। কিছুক্ষণের মধ্যে আবার টেলিফোন করবে, অন্য কোনো খাবারের রেসিপি জানতে চাইবে। এই ব্যাপারটা গত 3 দিন ধরে চলছে। মোরহেড স্টেট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক বর্ষ উদযাপন উপলক্ষে অন্যান্য দেশের সঙ্গে উদযাপিত হবে বাংলাদেশ নাইট। এই অঞ্চলে বাংলাদেশের একমাত্র ছাত্র হচ্ছে মিজান, আর আমি আছি নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে। মিজানের একমাত্র পরামর্শদাতা। আশেপাশে 700 মাইলের মধ্যে দ্বিতীয় বাঙালি নেই। কফির পেয়ালা হাতে নেবার সঙ্গে সঙ্গে মিজানের টেলিফোন। হ্যালো হুমায়ুন ভাই। হ্যাঁ, প্ল্যান প্রোগ্রাম নিয়ে আপনার সঙ্গে আরেকবার বসা দরকার। এখনো তো দেরি আছে। দেরি আপনি কোথায় দেখলেন? 1 সপ্তাহ মাত্র। শালাদের একটা ভেলকি দেখিয়ে দেব। বাংলাদেশ বললে চিনতে পারে না, হা করে তাকিয়ে থাকে। ইচ্ছা করে চড় মেরে মুখ বন্ধ করে দিই। এইবার শালারা বুঝবে বাংলাদেশ কি জিনিস। ঠিক না হুমায়ুন ভাই? হ্যাঁ, ঠিক বলেছ। শালাদের চোখ টেরা হয়ে যাবে দেখবেন। আমি আপনার এখানে চলে আসছি। মিজান টেলিফোন নামিয়ে রাখলো। আমি আরেকটি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। এই ছেলেটিকে আমি খুবই পছন্দ করি। তার সমস্যা একটাই, সারাক্ষণ মুখে বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন একটা খোলার চেষ্টা করেছিল। একজন ছাত্র থাকলে অ্যাসোসিয়েশন হয় না বলে সেই চেষ্টা সফল হয়নি। অন্য স্টেট থেকে বাংলাদেশি ছাত্র আনার চেষ্টা করেছে, লাভ হয়নি। এই প্রচণ্ড শীতের দেশে কেউ আসতে চায় না। শীতের সময় এখানকার তাপমাত্রা 0-30 ডিগ্রি নিচে নেমে যায়। কে আসবে এরকম ভয়াবহ ঠান্ডা একটা জায়গায়? মিজান এই ব্যাপারে বেশ মনমরা হয়েছিল। বাংলাদেশ নাইটের ব্যাপারটা এসে পড়ায় সেই দুঃখ খানিকটা কমেছে। এই বাংলাদেশ নাইট নিয়েও বিরাট কাণ্ড।
মোরহেড স্টেট ইউনিভার্সিটির ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার মিজানকে বলল, তুমি এক কাজ করো, তুমি বাংলাদেশ নাইট পাকিস্তানিদের সঙ্গে করো। মিজান হুঙ্কার দিয়ে বলল, কেন? এতে তোমার সুবিধা হবে, ডাবল ডেকোরেশন হবে না, এক খরচায় হয়ে যাবে, তুমি একা মানুষ। তোমার এত বড় সাহস, তুমি পাকিস্তানিদের সঙ্গে আমাকে বাংলাদেশ নাইট করতে বলছো? তুমি কি জানো ওরা কি করেছে? তুমি কি জানো ওরা আমাদের কতজনকে মেরেছে? তুমি কি জানো? কি মুশকিল, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? তুমি আজে বাজে কথা বলবে, তুমি আমার দেশকে অপমান করবে, আর আমি তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবো? মিজান ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজারের সামনের টেবিলে প্রকাণ্ড এক ঘুষি বসিয়ে দিল। টেবিলে রাখা কফির পেয়ারা উল্টে পড়লো, লোকজন ছুটে এলো, প্রচণ্ড হইচই। এরকম মাথা গরম একটা ছেলেকে সবসময় সামলে রাখা মুশকিল। তবে ভরসা একটাই, সে আমাকে প্রায় দেবতার পর্যায়ে ফেলে রেখেছে। তার ধারণা আমার মতো জ্ঞানীগুণী মানুষ শতাব্দীতে 1-8টা জন্মায়, আমি যা বলি তাই শোনে। মিজান তার ভাঙা মরিচ মাইনর নিয়ে ঝড়ের গতিতে চলে এলো। সঙ্গে বাংলাদেশের ম্যাপ নিয়ে এসেছে। সেই ম্যাপ দেখে আমার আক্কেল গুড়ুম। যে কটা রং পাওয়া গেছে সবকটাই সে লাগিয়েছে। জিনিসটা দাঁড়িয়েছে কেমন বলুন তো? রং একটু বেশি হয়ে গেল না? ওরা রং চং একটু বেশি পছন্দ করে হুমায়ুন ভাই। তাহলে ঠিক আছে, এখন আসুন প্রোগ্রামটা ঠিক করে ফেলা যাক। বাংলাদেশি খাবারের নমুনা হিসাবে খিচুড়ি খাওয়ানো হবে। খিচুড়ি শেষে দেওয়া হবে পান সুপারি। পান সুপারি পাবে কোথায়? শিকাগো থেকে আসবে, ইন্ডিয়ান শপ আছে, ওরা পাঠাবে, ডলার পাঠিয়ে চিঠি দিয়ে দিয়েছি। খুব ভালো। দেশ সম্পর্কে একটা বক্তৃতা দেওয়া হবে, বক্তৃতার শেষে প্রশ্ন উত্তর পর্ব, সবার শেষে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত গাইবে কে? কেন, আমি আর আপনি? তুমি পাগল হয়েছ? জীবনে আমি কোনোদিন গান গাইনি। আর আমি বুঝি হেমন্ত? এইসব চলবে না হুমায়ুন ভাই, আসুন গানটা একবার প্র্যাকটিস করি। মিজান মরে গেলেও আমাকে দিয়ে গান গাওয়াতে পারবে না। তাছাড়া এই গানটার আমি কথা জানি না, সুর জানি না। কথা সুর তো আমিও জানি না হুমায়ুন ভাই, চিন্তা নেই, একটা ব্যবস্থা হবেই। উৎসবের দিন ভোরবেলাতে আমরা প্রকাণ্ড সসপ্যানে খিচুড়ি বসিয়ে দিলাম। চাল ডাল আনাজপাতি সেদ্ধ হচ্ছে, 2টো মুরগি কুচি কুচি করে ছেড়ে দেওয়া হলো, 1 পাউন্ডের মতো কিমা ছিল, তাও ঢেলে দিলাম। যত ধরনের গরম মশলা ছিল সবই দিয়ে দিলাম, জাল হতে থাকলো। মিজান বলল, খিচুড়ির আসল রহস্য হলো মিক্সিংয়ে। আপনি ভয় করবেন না, জিনিস ভালোই দাঁড়াবে। সে একটা খুন্তি দিয়ে প্রবল বেগে নাড়াতে শুরু করলো। ঘন্টা 2 পর যা দাঁড়ালো তা দেখে বুকে কাঁপন লাগে। ঘন সিরাপের মতো একটা তরল পদার্থ, উপরে আবার দুধের সরের মতো সর পড়েছে। জিনিসটার রং দাঁড়িয়েছে ঘন কৃষ্ণ। মিজান শুকনো গলায় বলল, কালো হলো কেন বলুন তো হুমায়ুন ভাই? কালো রঙের কিছুই তো দেইনি। আমি সেই প্রশ্নের জবাব দিতে পারলাম না। মিজান বলল, টমেটো পেস্ট দিয়ে দেব নাকি? আমি বললাম, দাও। টমেটো পেস্ট দেয়ায় রং আরো কালচে মেরে গেল। মিজান বলল, লাল রঙের কিছু ফুড কালার কিনে এনে ছেড়ে দেব? আমি আবার বললাম, দাও। তাও দেয়া হলো। এতে কালো রঙের কোনো হেরফের হলো না, তবে মাঝে মাঝে লাল রং ঝিলিক দিতে লাগলো। দুজনেই মাথায় হাত দিয়ে বসে পড়লাম। জাতীয় সঙ্গীতেরও কোনো ব্যবস্থা হলো না। মিজানের গানের গলা আমার চেয়েও খারাপ। যখন গান ধরে মনে হয় গলায় সর্দি নিয়ে পাতিহাঁস ডাকছে। শিকাগো থেকে পানও এসে পৌঁছালো না। অনুষ্ঠান সন্ধ্যায়। বিকেলে এক অদ্ভুত ব্যাপার হলো। অবাক হয়ে দেখি, দূর দূর থেকে গাড়ি নিয়ে বাঙালি ছাত্রছাত্রীরা আসতে শুরু করেছে। শুনলাম মিজান নাকি আশেপাশের যত ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটিতে বাংলাদেশ নাইটের খবর দিয়ে চিঠি দিয়েছিল। 1,500 মাইল দূরের মন্টানু স্টেট ইউনিভার্সিটি, সেখান থেকে একটি মেয়ে গ্রেহাউন্ড বাসে করে একা একা চলে এসেছে। মিনেসোটা থেকে এসেছে 10 জনের একটা বিরাট দল। তারা সঙ্গে নানান রকম পিঠা নিয়ে এসেছে। গ্র্যান্ড ফোক্স থেকে এসেছেন
করিম সাহেব, তার ছেলে মেয়ে এবং স্ত্রী। এই অসম্ভব কর্মঠ মহিলাটি এসেই আমাদের খিচুড়ি ফেলে দিয়ে নতুন খিচুড়ি বসালেন। সন্ধ্যার ঠিক আগে আগে সাউথ ডাকোটার ফল স্প্রিং থেকে একদল ছেলে মেয়ে এসে উপস্থিত হলো। মিজান আনন্দে লাফাবে না চেঁচাবে কিছুই বুঝতে পারছে না, চুপচাপ বসে আছে। মাঝে মাঝে গভীর গলায় বলছে, দেখ শালা, বাংলাদেশ কি জিনিস, শালা দেখে যা। অনুষ্ঠান শুরু হলো দেশাত্মবোধক গান দিয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। অন্যান্য স্টেট থেকে মেয়েরা যারা এসেছে তারাই শুধু গাইছে, এত সুন্দর গাইছে। এই বিদেশ বিভুঁয়ে গান শুনে দেশের জন্যে আমার বুক হু হু করতে লাগলো, চোখে জল এসে গেল। কেউ যেন তা দেখতে না পায় সেজন্যে মাথা নিচু করে বসে রইলাম। পরদিন ফার্গোফোরাম পত্রিকায় বাংলাদেশ নাইট সম্পর্কে একটা খবর ছাপা হলো। খবরের অংশবিশেষ এরকম: একটি অত্যন্ত আবেগপ্রবণ জাতির অনুষ্ঠান দেখার সৌভাগ্য হয়েছে। অনুষ্ঠানটি শুরু হয় দেশের গান দিয়ে। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, গান শুরু হবার সঙ্গে সঙ্গে বাংলাদেশি ছেলে মেয়েরা সব কাঁদতে শুরু করলো। আমি আমার দীর্ঘদিনের সাংবাদিকতার জীবনে এমন মধুর দৃশ্য দেখি নাই। সবাইকে ধন্যবাদ।